দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি নাজমুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান, রংপুর সিটি কলেজ, রংপুর। আজকে আমি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো যার নাম আপনারা সকলেই জানেন, হয়তো অনেকেই জানেন না তার বাসা কোথায় বা স্যারের ব্যক্তিগত জীবন কেমন, বা তিনি কিভাবে একজন শিক্ষক থেকে এত বিখ্যাত একজন সকলের শ্রদ্ধেয় ব্যক্তি হয়ে উঠলেন, তার সম্পর্কে আমরা আজকে জানবো। হয়তো ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আপনারা, আমার হাতে এই যে একটি বই আছে, এই বই একটি জনপ্রিয় বই উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের। সেই বইয়ের লেখক প্রফেসর মোহাম্মদ ইসাক স্যার সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানবো। যাই হোক, শুরুতে আমি স্যারকে আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা অনেকেই আপনার শৈশব বা আপনার জন্মস্থান এগুলো আমরা অনেকেই জানি না, তাই আমরা শুরুতে স্যার জানতে চাচ্ছি আপনার জন্মস্থান বা শৈশবে কিছু বলতেন আমাদেরকে। আমি প্রফেসর মোহাম্মদ ইসাক, এমএসসি পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1958 বাংলাদেশে এক অখ্যাত গ্রামে নিভৃত কোণে 1934 সালের 31 জানুয়ারি আমি জন্মগ্রহণ করি। সেই গ্রামের নাম আটবাড়িয়া, ডাকঘর পীরগোছা, উপজেলা গাবতলী, জেলা বগুড়া। বগুড়ার সন্তান। আচ্ছা, আপনার প্রাইমারি স্কুল স্যার, প্রাইমারি হাই স্কুল? আমি প্রাইমারিতে আমার বাড়ির কাছেই প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেখানে লেখাপড়া করেছি। প্রাইমারি লেখাপড়া শিক্ষার পর আমি এক প্রখ্যাত হাই স্কুলের ছাত্র ছিলাম। সেই স্কুলটির নাম কাগজ করুণাকান্ত উচ্চ ইংরেজি বিদ্যালয়, এবং সেখানে আমি আমার ম্যাট্রিকুলেশন স্টেজ পর্যন্ত লেখাপড়া করেছি। আচ্ছা আচ্ছা। আর উচ্চ মাধ্যমিক স্যার? ম্যাট্রিকুলেশন পাস করার পরে আমি কারমাইকেল কলেজে চলে আসি। কারমাইকেল কলেজে আমি কিছুদিন থাকার পরে স্বাস্থ্যগত কারণে আমি ফেরত যাই বগুড়াতে। আচ্ছা। আবার সেখান থেকে আইসি পাস করি, ইন্টারমিডিয়েট ডিগ্রি নেওয়ার পরে আবার আমি কারমাইকেল কলেজে ফেরত আসি, এবং আমি সেখানে আমি স্নাতক পর্যায়ে লেখাপড়া শেষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনার বাবা মার সম্পর্কে যদি বলতেন, তারা কি ছিল পেশায়? আমার বাবা একজন ধার্মিক, একজন ধার্মিক মুসলমান ছিলেন। তার পেশা ছিল কৃষিজীবী। আচ্ছা, তিনি ছিলেন কৃষিজীবী। আমার মা গৃহিণী ছিলেন। তিনি লেখাপড়া করেন নাই, তবে লেখাপড়ার প্রতি তার যথেষ্ট আগ্রহ ছিল। আচ্ছা আচ্ছা। এই যে স্যার, যেটা আমি বুঝতে পারলাম আপনার বাবা একজন কৃষক মানুষ ছিল এবং ধার্মিক, এই যে এই ধরনের একটা পরিবার থেকে স্যার আপনি এই যে উঠে আসলেন, এর পিছনে কার উৎসাহ ছিল স্যার পড়াশোনার পিছনে? যখন আমি স্যার হাই স্কুলে লেখাপড়া করি, তখন আমার বাবা এবং আমার মা এবং আমার বড় ভাই আমাকে উৎসাহ প্রদান করেছেন এবং আমাকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে। স্কুল পর্যায়ে লেখাপড়া শেষ করার পরে আমি কলেজে আসি। স্কুলে লেখাপড়ার সময় নবম এবং 10ম শ্রেণীর ছাত্র যখন ছিলাম, তখন আমার প্রিয় শিক্ষক, বিএসসি শিক্ষক প্রয়াত মুজিবুর রহমান সাহেব ল্যাবরেটরিতে বিজ্ঞানের পরে বহু পরীক্ষা নিরীক্ষা দেখাতেন, এবং সেই পরীক্ষাগুলির মধ্যে থেকে পদার্থবিজ্ঞানের যে পরীক্ষাগুলি, সেগুলি আমার অন্তরে আঘাত করে, এবং তখন থেকে আমি আরও উচ্চতর বিজ্ঞান বিভাগে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য আগ্রহ প্রকাশ করি। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন, যখন আপনি স্কুল জীবনে পড়তেন, ওই যে ল্যাবরেটরি যেটা ব্যবহারিক, সেখান থেকে আপনার পদার্থের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়, মানে একদম স্কুল জীবন থেকে, এবং সেটা পরবর্তী পর্যায়ের মধ্যে ধরে রেখেছে, সেটা আমি বুঝতেই পারছি। তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম, আপনি আপনার গ্রাম থেকে বগুড়ায় আসলেন, মানে কলেজ জীবন বগুড়া কাটলো, আর অনার্স করলাম ঢাকা ইউনিভার্সিটি। না, কলেজ জীবনই কাটছে আমার কারমাইকেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই বিশ্ববিদ্যালয়ের জীবন কাছে, বিশ্ববিদ্যালয়ের জীবনটা আমরা ঢাকা বুঝতে পারছি, মানে কলেজ জীবনটা কারমাইকেল, উচ্চ মাধ্যমিক যেটা বলছি। উচ্চ মাধ্যমিক বলতে পারেন, একবারে উচ্চ মাধ্যমিক এবং স্নাতকটা কারমাইকেল, এরপরে আপনি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, তাহলে আমরা স্যার সাবজেক্ট তো বিভিন্ন ছিল, ম্যাথ ছিল, রসায়ন বা আরও জীববিজ্ঞান, সেগুলো বাদ দিয়ে আপনি ফিজিক্সকে কেন বেছে নিলেন স্যার? ফিজিক্সে আমি কারমাইকেল কলেজে পড়ার সময়, কারমাইকেলের যে বিরাট লাইব্রেরি, বিরাট পাঠাগার, সেই পাঠাগারে বিজ্ঞান মনীষীদের
বিজ্ঞান মনীষীদের জীবনী পড়ি এবং বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান কি এটা জেনে আমি বিজ্ঞান পড়ার জন্য অত্যন্ত উৎসাহিত হয়ে যায়। আস্তে আস্তে বুঝতে পেরেছি স্যার। স্যার আপনার কি শৈশবকালে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে, যে স্মৃতিটা আপনার খুব এখনো মনে হলে হয়তো আপনি আনন্দ লাগে, বা এরকম ছোটোবেলায় স্কুল জীবনের কোনো স্মৃতি, কোনো বন্ধুদের সাথে বা কারোর সাথে? স্কুল জীবন বন্ধু বান্ধবদের সাথে আমি খেলাধুলা করার জন্য এদিক ওদিক যেতাম, এবং একসময় আমি আক্রান্ত হয়েছিলাম যে হাডুডুডু খেলার সময় আমি আঘাতপ্রাপ্ত হয়ে অনেক দিন আমি বিছানে পড়েছিলাম। স্মরণীয় একটা ঘটনা। তারপরে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন বিছানায় ছিলেন। স্যার এই যে আমাদের মধ্যে, যেমন আমি তো স্কুল জীবন পার করে এসেছি, যেমন আমরা স্যার অনেক সময় স্কুল থেকে পালাই যেতাম, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যেতাম, এই বিষয়টা কি আপনাদের সময় ছিল স্যার? মানে স্কুল পালা যাবে না আমাদের সময়, ওই সময় একমাত্র জেলা সদর ছাড়া অন্য কোথাও কোনো সিনেমা হল বা অন্য কোথাও কোনো বায়োস্কোপ এগুলো দেখানো হতো না। আমরা শুধুমাত্র ওই দেখো হতো না, ইয়ে করা হতো না, কি বললাম আমি, মানে বিনোদনের যেটা ব্যবস্থা, হ্যাঁ বিনোদনের যে ব্যবস্থা, সেই বিনোদনের ব্যবস্থা শহরে গিয়ে আমরা নিতে পারি নাই। গ্রামের ভেতরেই আমরা বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠান করেছি, ফুটবল খেলেছি, হাডুডুডু খেলেছি, কবাডি খেলেছি, এই ধরনের খেলাই খেলেছি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর লাগলো। আর তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম, আপনার ছোটবেলায় খেলাধুলার প্রতি আপনার আগ্রহ ছিল, বেশ আগ্রহ ছিল। কিন্তু স্যার এই যে আমরা বর্তমানে প্রজন্ম যেটা দেখি, এখন তো আমরা, আপনাদের সময় হতে এত মোবাইল, ইন্টারনেট এগুলো ছিল না, একেবারেই ছিল না। এই যে এখনকার যুগে বাচ্চা কাচ্চারা, যেমন আমরা কোনো হয়তো কিছু পড়তে গেলে বুঝতে না পেলে হুট করে সারা কাছে দৌড় দিত, অথবা ইউটিউব বা নেট থেকে তারা পাচ্ছে। আপনাদের সময় যদি কোনো বিষয় না বুঝতে পারতেন স্যার, সেক্ষেত্রে কীভাবে? আমাদের অন্য কোনো অল্টারনেটিভ, অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। নিজেরাই শিক্ষকদের সহায়তায় যতটুকু পাওয়া সম্ভব সেটুকু আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এবং সেটা অপ্রতুল। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। যাই হোক স্যার, তাহলে আমরা এখন আপনি একটু শিক্ষা জীবন বুঝতে পারলাম, এটা আপনার কর্মজীবন আসি। স্যার আপনার কর্মজীবন, আপনি শুরুতে কি কখনো ভেবেছিলেন শিক্ষক হবেন বা এই পেশায় আসবেন স্যার? এটা আপনার মাথায় ছিল কি কখনো, নাকি অন্য পেশায় যাওয়ার ইচ্ছা ছিল আপনার? আমি কলেজ পর্যায়ের বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া শেষ করে আমার সেই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজে যোগদান করি, এবং তখন থেকে আমার মনে বই লেখার একটা তীব্র বাসনা জেগে ওঠে। না স্যার, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম শুরুতে, বই তো অবশ্যই পড়ে, তো আপনি এই যে শিক্ষকতার পেশা আসার আগে আপনার অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা ছিল কিনা? হয়তো অন্য কোনো পেশায় যাওয়ার, হয়তো ব্যাংকার অথবা অন্য কোনো পেশায়? আমাদের সময় খুব যে চাকরির যে খুব যে একটা সম্ভাবনা ছিল তা ছিল না। দুই একটি ডিপার্টমেন্ট ছিল, ব্যাংক ছিল, তারপরে কী বলে যে কাস্টমস ডিপার্টমেন্ট ছিল, এইগুলো দুই একটা ডিপার্টমেন্ট ছিল। চাকরির তেমন ক্ষেত্র ছিল না, চাকরির মানে বর্তমানে যে অনেক ক্ষেত্র এরকম আপনাদের সময় ছিল না, একেবারেই ছিল না, একেবারেই ছিল না। তার কারণে আপনি যে শিক্ষকতার পেশায় আসার পরে, এই পেশাটা কি আপনার শুরু থেকেই ভালো লেগেছিল নাকি পরবর্তীতে? আমি শিক্ষকতা পেশায় আসার পরে, কারমাইকেলকে যোগদানের পরে আমার মনে বই লেখার জন্য একটা আগ্রহ জেগে ওঠে। সেটা কত বছর পর শিক্ষকতা? হ্যাঁ, আমি কারমাইকেল কলেজে 1958 সালে বা 1958 সালে আমি যোগদান করি। 1958 বলতে আপনার যুদ্ধের অনেক আগে যোগদান করি। কারমাইকেল কলেজে যোগদানের পর বই লেখার জন্য আমি আগ্রহ প্রকাশ করি, কিন্তু প্রথম তো ভয় পাই। কিন্তু সেই ভয়টা আমি উত্তরণ করলাম যে ইংরেজি কবি এক পদ্য থেকে, যে স্ট্যান্ডিং এট দি ফুট বয়েজ, গেজিং এট দি স্কাই, হাউ ক্যান ইউ গেট আপ বয়েজ ইফ ইউ নেভার ট্রাই, দো ইউ স্টাম্বল অফ বয়েজ নেভার বি ডাউন কাস্ট, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেইন ওয়েল ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট। এই কথাটা মনে পড়ে। আর বৌদ্ধদেবের অধ্যভাষা থেকে পড়েছি যে ঘাস ঘটিতেছিলা যদি সহায় হয়, ভীত হয়ে পাঠ ছাড়া উচিত তো নয়। এই যে এইগুলি ভার্স, মনীষীদের এইগুলি ভার্স আমাকে অনুপ্রাণিত করে, এবং আমি 1962 এবং 63-তে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিদ্যার বোর্ডে দুটি সহায়িকা বই প্রকাশ করি। এটাই আমার জীবনের প্রথম
তাহলে আপনার ফার্স্ট স্যার কবে বের হচ্ছে বইটা, আপনার প্রথম সাল বলেন? 62, 63। 62, 63। হ্যাঁ, পদার্থবিদ্যার সহায়ক বই। আচ্ছা, পদার্থবিজ্ঞানের সহায়ক বই, উচ্চ মাধ্যমিক। 62 মানে যুদ্ধেরও প্রায় 9 বছরের আগে, অনেক আগে। জি স্যার, জি স্যার। তার মানে আপনি 58 জয়েন করলেন, জয়েন করে 3 বছরের মাথায় একটা আপনি মধ্যেই একটা বই করলেন। হ্যাঁ, সহায়িকা বই বাই করি ছাত্রছাত্রীদের। স্যার কিন্তু স্যার এই বইটি লেখার পিছনে কার উৎসাহ ছিল আপনার? কেউ আপনাকে সহযোগিতা অথবা আপনার উৎসাহ দিত কাজটা করতে? আমার স্ত্রী, আমার বড় ভাই একজন ডাক্তার, তিনি আমাকে খুব উৎসাহ প্রদান করতেন যে যেহেতু অন্য কোনো কাজে গেলে না, শিক্ষকতা কাজে থাকলে কাজে শিক্ষকতা ডিপার্টমেন্টে তুমি কিছু অবদান রাখো যাতে মানুষ মনে রাখতে পারে। এটাই আমাকে খুব উৎসাহিত করে যে আমি বই লিখব। এবং ওই 62, 63-তে আমি ওই সহায়িকা বই প্রকাশ করি। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আপনার 62তেই সহায়িকা দুটো বই বের হলো উচ্চ মাধ্যমিকে। তারপর কি করলেন? তারপরে স্যার আপনার যে এই যে আমরা হয়তো কোনো একটা কাজ শুরু যখন করতে যাই, যাওয়ার সময় কিছু লোক থাকে, সেটা পরে বলবো না, কিছু লোক থাকে পিছু টান, হ্যাঁ, এই কি করতেছে বা এই কাজটা কেমন, ভালো পারবে না, অথবা অর্থাৎ আমরা যারা নেগেটিভ কথাবার্তা, নেতিবাচক স্যার, এই ধরনের কি সম্মুখীন হয়েছিলেন স্যার আপনি? নেতিবাচক সম্মুখীন, ইনি বই পারবা না, ইনি অথচ লিখতেছে, এই ধরনের কেউ নিরুৎসাহিত করে নাই। আচ্ছা আচ্ছা, বরং সবাই আমাকে আন্তরিকভাবে ওইটি উৎসাহিত করেছেন এবং অগ্রসর হয়ে এই বিষয়ে আমাকে তারা অনুপ্রেরণা দান করেছেন। আচ্ছা, যদিও স্যার আমরা বিশেষ করে আপনার উচ্চ মাধ্যমিক বইটা ব্যাপক পরিচিত স্যার, আমার জানা মতে বাংলাদেশের ডিগ্রি পর্যায়ের বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এমন কোনো শিক্ষার্থী নাই যে আপনার প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যার এই শব্দটা সম্পর্কে জানা নাই বা নামটা সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু স্যার এই দুটি বই আমরা সকলেই জানি। এছাড়াও কি আপনার আরো কোনো বই লেখা আছে স্যার? প্রাসঙ্গিক এই সম্পর্কে প্রাসঙ্গিক কথা বলতে হবে। স্যার, জি স্যার। 1965-66-এ পাক ভারত যুদ্ধের পর কলকাতা থেকে যখন কোনো বই বাংলাদেশে আসে নাই, তখন বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি অরাজকতা এবং শূন্যতার সৃষ্টি হয়। এই শূন্যতা দূর করার সাথে সাথে আমি এবার ক্ষুদ্র প্রয়াসকে কাজে লাগাই এবং তখন আমি ডিগ্রি পর্যায়ের ইংরেজি মাধ্যমে 5টি বই প্রকাশ করি। তার মানে যুদ্ধের সময় যখন দেখা গেল বইয়ের একটা তীব্র একটা সংকট বিজ্ঞান বিভাগে, 65-67 ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান, তখন তো আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, তো তখন ইন্ডিয়া পাকিস্তান এরা পরে আসতেছে, এটা পরে আসছে। তার মানে স্যার 62-63 দিকে আপনার বের হলো উচ্চ মাধ্যমিক, এরপরে 65-এর দিকে আপনার যখন দেখলেন বিজ্ঞানের ডিগ্রি শাখায় মানে যেটা বিএসসি, ব্যাপক একটা বিজ্ঞানের বইয়ের সংকট, পাওয়া যাচ্ছে না, ঠিক পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে আপনি এরকম যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিলেন যে আমি বই ডিগ্রি পর্যায়ে লিখবো। এবং সেখানে আমি ডিগ্রি পর্যায়ে ইংরেজি মাধ্যমে আমি 5টি বই প্রকাশ করি, লিখি। মানে সেগুলো বই কি ইংরেজি ভাষায় স্যার? ইংরেজি ভাষায়। প্রথমটি হলো জেনারেল ফিজিক্স, দ্বিতীয়টি হলো হিট থার্মোডাইনামিক্স রেডিয়েশন, তৃতীয়টি হলো সাউন্ড, চতুর্থটি হলো অপটিক্স, অ্যান্ড পঞ্চম বইটি হলো ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম অ্যান্ড মডার্ন ফিজিক্স। যাই হোক, শুনে খুব ভালো লাগলো স্যার। আমি নিজেও জানতাম না যে আপনার এতগুলো বই আছে স্যার। আমরা সাধারণত যারা শিক্ষার্থী আমরা হয়তো মনে করি যে আপনার বই শুধু উচ্চ মাধ্যমিকে 2টা বই আছে, কিন্তু আমি আজকেই হয়তো প্রথম জানলাম যে আপনার ডিগ্রি অর্থাৎ বিএসসি লেভেলও আপনার সেই সময় ইংলিশ ভার্সনে 65, চিন্তাই করা যায় না স্যার। এবং এই বইগুলো বিশ্ববিদ্যালয় সাদরে গ্রহণ করেছে এবং তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে আমাদের বিশেষ করে বিজ্ঞান পড়াশোনাটা বাংলা মাধ্যমে তো অত্যন্ত কঠিন, মানে সেই সময় আপনি স্যার বাংলা ভাষায় এত কঠিন ভাষাগুলোকে আপনি বাংলায় রূপান্তর করলেন, এটাই কিভাবে সম্ভব হলো স্যার? আমার কষ্ট হয়েছে। 1971-এ মুক্তিযুদ্ধের পর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উদ্যোগ নেওয়া হয় এবং মাতৃভাষার মাধ্যমে বই সংকলনের জন্য আমাদের বিভিন্ন অথারকে আমাদের রিকোয়েস্ট করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বই ইংরেজিতে এবং বাংলাতে আমি লিখি। তবে বাংলায় লিখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। অনেক মনীষীদের বই থেকে আমি তথ্য এবং তত্ত্ব আমি সংগ্রহ করে বইটাকে আমি সম্প্রসারিত করেছি। জি স্যার, না সেটা শুনে খুব ভালো লাগলো স্যার। তাহলে আমরা যা দেখলাম স্যার যে আপনার এই বইগুলো লিখতে গিয়ে আপনার অনেক পরিশ্রম বা অনেক সময় ব্যয় করতে হয়েছে স্যার।
তবে আপনি যে স্যার এই যে একজন সাধারণ শিক্ষক থেকে প্রফেসর মোহাম্মদ ইসাক স্যার হিসেবে সারা বাংলাদেশে পরিচিত, সবাই আপনাকে চিনে স্যার, আপনার অনুভূতিটা কেমন লাগে স্যার? আমার অনুভূতি যে আমার বই বিশ্ববিদ্যালয়ে এবং কলেজ মাধ্যমের চালু আছে, এইটা দেখে আমার মনে হয় যে আমি শিক্ষক, শিক্ষার্থীদের জন্য এবং সমাজের জন্য কিছু দায়িত্ব হতে পালন করে গেলাম। স্যার আমি একটু এখান থেকে একটু আপনার ব্যক্তিগত জীবন থেকে যেতে যাচ্ছি স্যার। আপনার বিয়ে কবে হয় স্যার? বিয়ে কত? এটা বিয়ে হয়েছে আমার 1957। 57? আচ্ছা 57। আর আপনার চাকরি জয়েন করলেন 58? স্যার একটা কথা বলা ঠিক হবে কি জানি না, যেমন আমাদের সময় স্যার এখন বিয়ে দেখা যায় ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আপনাকে বিয়ে স্যার নিজের ইচ্ছে পছন্দ নাকি ফ্যামিলি হতো না স্যার? এই ব্যাপারে আমার একটা পিকুলিয়ার একটা ইয়ে আছে। জি স্যার। আমি মনে করি সবাই মানুষ, যে কালো আর ধরো বাইরে সবার, ভেতরে সবারই সমান রাঙ্গা। যে আমি যে মহিলাকে আমি বিবাহ করেছি, সে তখন ক্লাস 9-এ পড়তো এবং সেই অবস্থায় আমি তাকে বিবাহ করি এবং তার রং ছিল কৃষ্ণবর্ণ। সেই কৃষ্ণবর্ণের রানী কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। সেই জন্য বললাম যে কালো আর ধরো বাইরে সবার, ভেতরে সবারই সমান রাঙ্গা। এই অনুভূতি আমাকে কাজ করেছে আমার সেই গৃহিণীকে ওয়াইফ হিসেবে নেওয়ার ব্যাপারে। আচ্ছা, তার মানে স্যার আপনি 57-এর দিকে বিয়ে করলেন? 57-এ, এবং তখন আপনার ওয়াইফ ক্লাস 9-এ পড়তো। এবং এটা কি ফ্যামিলির ইচ্ছে না আপনার হয়েছে স্যার? এটা ছিল আমার বাবা, আমার বড় 2 ভাই এবং আমার এক চাচার অনুরোধে নেওয়া, তাদের নির্দেশে আমি এটা করি। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আপনার কি স্যার এই যে আপনার এই যে সফলতা, আপনার বাবা মা কি দেখে যেতে পেরেছেন জীবিত অবস্থায়? আমার মা দেখে যেতে পারেনি, তবে আমার বাবা দেখে গেছেন। মানে প্রফেসর মোহাম্মদ ইসাক স্যার হিসেবে সবাই একটা খ্যাতি আপনার। হ্যাঁ, এটা আমার বাবা দেখে গেছে। মানে আপনার বাবা জীবিত অবস্থা দেখে, বই লেখা সব কিছু দেখে গেছেন, সম্পূর্ণ বই করে দেখে জানি। তবে কিছু আমার কিছু কর্মকাণ্ড প্রাথমিক সফলতা বাবা দেখে গেছে। অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা স্যার, আপনার সন্তানদের নিয়ে কিছু বলতেন স্যার? আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 3টি। জি স্যার। প্রথমটি মেয়ে এমএসসি ইন বোটানি, বিবাহ দেই কারমাইকেল কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুর রাজ্জাকের সাথে। তবে আপনার বড় জামাই কারমাইকেল ভাইস প্রিন্সিপাল ছিল? জি স্যার। দ্বিতীয় মেয়ে আমার জুলজিতে, জুলজিতে প্রাণীবিদ্যায় মাস্টার ডিগ্রি, সেই রংপুরের পুলিশ লাইন্স স্কুল কলেজে সহকারী অধ্যাপক। এবং আমার জামাই রংপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক। আর আপনার ছেলে স্যার? আর আমার একটি মাত্র ছেলে, সেই ছেলে MBBS এখন কর্মরত আছে এবং সে এখন দিনাজপুর জেলার খানসামা থানার খানসামা উপজেলার THA থানা হেলথ অফিসার। বুঝতে গেছি। তার মানে আপনার তো যা দেখলাম স্যার, আপনার ছেলে মেয়ে জামাইরা অত্যন্ত মানে প্রতিষ্ঠিত মতো সার্থক, আপনার ব্যক্তি জীবনের মধ্যে আরও অনেকটা সার্থক আর কি। এই আমাকে এই সান্ত্বনা বন্ধুবান্ধব, ছাত্রছাত্রীরা সবাই দিয়েছে যে স্যার আপনার জীবন সার্থক। এই শিক্ষকতা করতে গিয়ে আপনি 2বার স্বর্ণপদক লাভ করেন, এটা আপনার জীবনের একটা বলতে গেলে এমন একটা সাফল্য, যেটা আমার। স্যার আরেকটি বিষয় আপনাকে বলা ঠিক হবে কি না, যদি বেয়াদবি হয়ে থাকে আপনি অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। প্রফেসর মোহাম্মদ ইসাক স্যার, যদি আমরা এর সামনে স্যার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইসাক স্যার দেখতে পাইতাম আরও ভালো লাগতো। এটা কেন হয়নি স্যার? যখন কারমাইকেল কলেজে আমি অধ্যাপনা করি, তখন PhD করার জন্য আমার কাছে একটা সুযোগ আসে। জি স্যার। কিন্তু যৌথ পরিবারে বিভিন্ন সমস্যার কারণে আমি সেই সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করতে পারি নাই। তখন আমি নিবিড়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে সবার কাছে পরিচিত হব, সবার কাছে পরিচিত হব এবং আমার কর্ম যেন বিভিন্ন লোকের কাছে থাকে। কিন্তু PhD যদি আমি করতাম, তাহলে শুধুমাত্র একটি টপিক্সের উপর করতাম, সেটাতে ছাত্রছাত্রীদের তেমন উপকারে আসতো না, তার চাকরিকে এবং তার চাকরি ক্ষেত্রে তারা হয়তো তিনি মূল্য পেতেন। এই উদ্দেশ্যে আমি যাইনি। তবে সেটা প্রথম এটা হলো কি যে আমার পারিবারিক অসুবিধার কারণে আমি সেই সুবর্ণ সুযোগ আমি হারিয়েছি।
তার মানে আপনি যেটা আমি বুঝতে পারলাম স্যার, আপনি পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন কিন্তু পারিবারিক কারণেই আপনি সেই পিএইচডিটা করতে পারেন নাই। জি স্যার। স্যার আপনার এই যে বিশাল কর্মজীবন, এই কর্মজীবনে আপনার বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে যে খুব আপনার সেটা ভালো লাগে মনে হলে চাকরি জীবনে, কর্মজীবনে কোনো সহকর্মীদের সঙ্গে? আমি যখন কর্মরত ছিলাম তখন রংপুরের জনপ্রিয় জেলা প্রশাসক সাহেব আমার সম্পর্কে আমার ছাত্রছাত্রীদের কাছে কিছু মন্তব্য করেন। ছাত্রছাত্রীরা বলে, আপনি কার কথা বলছেন? বলে, আমি আমার প্রফেসর ইসাক সাহেবের কথা বলছি। আপনি ইসাক সাহেবের কথা বলছেন? আমরা তো সবাই ইসাক সাহেবের ছাত্র, এবং যেখানে যাবেন সেখানেই আপনি ইসাক সাহেবের ছাত্র পাবেন। এবং তিনি 2-1 জায়গাতে গিয়ে এই ডিসি সাহেব ভেরিফাই করেছেন, এবং তখন থেকে তিনি আমাকে টিচার অফ দ্য ইউনিভার্সালে ডাকতেন। শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার আপনি কারমাইকেলের শেষ যখন চাকরি থেকে অবসরে যান, আপনি সেখানে ভাইস প্রিন্সিপালে ছিলেন। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল। এরপরে কি আর কত কর্মজীবনে ছিলেন স্যার? হ্যাঁ, কর্মজীবনে আর 3টি কলেজে ছিলাম। মানে এই কারমাইকেলে অবসর হওয়ার পরে, অবসর গ্রহণ করার পরে আমি হারাগাছ ডিগ্রি কলেজে 5.5 বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। 5.5 বছর। 5.5 বছর অধ্যক্ষের মানে আপনি কারমাইকেল কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল মানে রিটায়ার করে অবসর যাওয়ার পরে হারাগাছ কলেজে আপনার 5.5 বছর হ্যাঁ অধ্যক্ষ হিসেবে অধ্যক্ষ ছিলাম। এবং তারপর জি স্যার এই রংপুর শাহান ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম, এবং সেখানে আমি 3.5 বছর চাকরি করেছি। এবং সেখানে চাকরি করার পরে আমি রংপুরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে 10 বছর চাকরি করেছি। এবং আমার চাকরিকালে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন উৎস থেকে আমি শুনেছি যে সারা বাংলাদেশের মধ্যে এই রংপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ 1 নম্বর। এই যে একটা নিউজ, এই যে একটা সংবাদ আমার কাছে পৌঁছালো, এই সংবাদে আমি নিজকে একেবারে হারিয়ে ফেলি বলে মনে করি। তার মানে স্যার আমি যেটা আমার সাথে যেটা আজকে আপনার থেকে জানতে পারলাম, আমরা তো ওনাকে জানতাম যে হয়তো আপনি কারমাইকেল থেকে ভাইস প্রিন্সিপাল পর অবশ্যই গিয়ে হয়তো কিছু করার নাই, কিন্তু আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আপনি কারমাইকেল কলেজে ভাইস প্রিন্সিপাল থেকে অবসরে যাওয়ার পরে হারাগাছে ছিলেন 5.5 বছর। সেখান থেকে পর আবার আপনি ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার 3.5 বছর, সেখানে 3.5 বছর। এরপর আপনার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ 10 বছর প্রতিষ্ঠাকালীন কি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলাম। একদম একটানা 10 বছর, একটানা 10 বছর ছিলাম। তাতে আপনি দীর্ঘ জীবন অর্থাৎ কর্মজীবন মানে আপনার শিক্ষকতার দীর্ঘ আর কি অভিজ্ঞতা। শুধুমাত্র এই 1950 পরে আমার স্বাস্থ্যগত কারণে অনেকের অনুরোধ সত্ত্বেও আমি তাদের কাছে যেতে পারি নাই। আমি তারপরে আমি আর শিক্ষকতা পেশা বাদ দিয়েছি। স্যার এই যে আমরা আপনার কাছ থেকে যেটা জানলাম, আপনার জীবনের, আপনার ব্যক্তিগত জীবনে তো অবশ্যই অনেক সফল মানুষ, আপনার সন্তানরাও এখন সফল। এত সফলতার ভিড়েও কি আপনার কোনো কষ্ট আছে যে হয়তো কোথাও এখনো সফলতার ঘাটতি আছে? আমার কোনো ব্যর্থতা নাই, ব্যক্তি জীবনে কোনো ব্যর্থতা নাই। হয়তো আপনার ইচ্ছা ছিল কোনো বই আরো লেখা বা কোনো বইটা লেখা হয়তো প্রকাশ হয়নি, এই ধরনের কোনো বই আছে স্যার আপনার? এই ধরনের তবে বই এই ধরনের এখনো বই নাই। এই ধরনের মানে আপনার যে কটা বই প্রকাশ করার ইচ্ছা ছিল সেটা সবগুলো প্রকাশ পেয়েছে? 16টা বই প্রকাশ করার ইচ্ছা ছিল, 16টা বই প্রকাশ করেছি। তারপরে সুযোগের সুবিধার আসেনি বলে আমি আর লিখিনি। যে বইগুলো আমার আছে সেই বইগুলো আমি পরিচর্যা করি, সেই বইগুলো নিয়ে সেবা করি, সেই পরিচালনাকে উন্নয়নের জন্য আপনাদের বিভিন্ন উৎস থেকে আমি সহানুভূতি কামনা করি, তারা সাহায্য করে এবং আমি বইগুলিকে উন্নততর পরিবেশে আমি পেশ করি। বুঝতে পেরেছি, মানে এখন আপনার সময়টা মূলত বইয়ের সংস্করণ এবং বইকে নিয়েই কাজ করতে স্যার, কীভাবে বইটাকে উন্নত করা যায়। যেহেতু স্যার আমিও শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত, মাঝে মাঝে অনেক শিক্ষার্থী দেখা যায় বলে যে ইসহাক স্যারের বইয়ের ভাষাটা একটু কঠিন, এই সম্পর্কে আপনি কী বলেন স্যার? এখন ব্যাপার হলো যে অনেকে বলে যে ভাষা একটু কঠিন, একটু কঠিন, কিন্তু তারা বলে যে স্যারের বইয়ে অনেক তথ্য আছে। বলতে চাই যে সহজ এবং সরল ভাষায় অনেকগুলো জিনিস উপস্থাপন করা যায় না। জি স্যার। সেগুলো জিনিস যেগুলো উপস্থাপন করা যায় না সেগুলি প্রকাশ করার জন্য সাহিত্যিক ভাষা হোক আর সাধু ভাষা হোক আর অন্য চলতি ভাষায় হোক, সে সরল ভাষা ব্যবহার করা যায় না। সরল ভাষা ব্যবহার করলে অঙ্গহানি হয়। সেজন্যে আমি এই ভাষার পরিবর্তন না করে আমি ভাষাটাকে যদিও শিক্ষক এবং শিক্ষার্থী ভাই বোনদের কাছে একটু জটিল বলে মনে হয়, একটু শক্ত বলে মনে হয়, আমি তাদেরকে এগিয়ে এসে
এই বইটাকে গ্রহণ করার জন্য এবং সেটা সমাজের কাজে লাগানোর জন্য আমি তাকে অনুরোধ জানাবো। ধন্যবাদ স্যার। তাহলে আমরা যেটা আপনার কথা থেকে বুঝতে পারলাম স্যার, যে আপনি বইয়ের ভাষাগুলোকে মানে অর্থের জন্য বিকৃতি না হয়, হ্যাঁ, দেখা গেল বেশি সহজ ভাষা দিতে গেলে অর্থটা অন্য অর্থ দাঁড়ায় অন্য যাচ্ছে, অর্থে দাঁড়া যায়, যার কারণে অঙ্গহানি হয়। জি স্যার, অঙ্গহানি হয়, যেটা বলতে চাচ্ছেন হ্যাঁ, আপনি। জি স্যার, সেই অর্থে আপনার কথা ঠিকই আছে। আর স্যার আপনার অবর্তমানে এই যে এত জনপ্রিয় বইগুলো, এগুলো নিয়ে কি কোনো ভবিষ্যৎ ভেবেছেন স্যার? বইগুলো কিন্তু চলমান বিষয়, এগুলো সংস্করণ না করলে হয়তো বইগুলো সময় অফ হয়ে যেতে হবে, সেক্ষেত্রে কী হবে স্যার? এখন পর্যন্ত যেহেতু জীবিত আছি, আমার বয়স হয়েছে 4-8 বছর, 88 জি স্যার। 4-8 বছর হয়েছে। জি স্যার। কাজেই অনেক জিনিস আমার মনে থাকে না, অনেক জিনিস ভুলে যায়, আবার আমার কিছুক্ষণ পরে স্মরণে আসে। তো ভবিষ্যতে এটা কার হাতে দিব বা কার হাতে দিব না এখনও ঠিক করি নাই, তবে আমার মন আছে যে আমার এই এক অতি নিকটের মানুষের কাছে আমি এটা ন্যস্ত করে যাব। জি স্যার, তার মানে বুঝতে পারলাম আপনার হয়তো কোনো প্রিয় মানুষের সাথে তাকে আপনি বলে ন্যস্ত করে দেন ভারপ্রাপ্ত। জি স্যার, বুঝতে পারলাম। স্যার এই যে বর্তমান প্রজন্ম, এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন স্যার। বর্তমানে শিক্ষার্থীদের আমি সমালোচনা করব না, প্রশংসা করব না, আমি তাদেরকে তিরস্কার করব না। সরকার বা যারা শিক্ষার বিভাগে আছে তারা এই পাঠ্যসূচিকে এমনভাবে প্রণয়ন করেছে যে এখনকার ছেলেরা আমাদের চাইতে, আমরা যে টাইম লেখাপড়া করতাম তার চাইতে এখনকার ছেলেরা অধিক বেশি জানে, কিন্তু তাদের ডেপথ অফ নলেজটা ডিপ নয়, ডেপথ অফ নলেজ তাদের সামান্য। কিন্তু তারা কিন্তু মডার্ন এই কালকারের যে ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আমাদের চাইতে, আমি অকপটে স্বীকার করব, আমি তাদের প্রশংসা করব যে আমাদের চাইতে তারা অনেক উন্নত এবং তারা মেধাবী। তার মানে আপনি বলতে চাচ্ছেন বর্তমান প্রজন্মের বাচ্চারা একেবারে পড়াশোনা কম করে, তারা অনেক পরিশ্রম করে, কিন্তু সিলেবাসটা যেমন হওয়া উচিত ঠিক যুগোপযোগী না, কিছু চেঞ্জ আর করা উচিত ছিল। জি স্যার। স্যার আপনার আরেকটা ব্যক্তিগত বিষয় আবার আসতে আসছি স্যার, পড়াশোনা থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে মানে গ্রাম বা শহর কোথায় থাকতে বেশি ভালো লাগে বা কোথায় আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয়? এইটা একটা ডুয়েল ফিলিং। জি স্যার। হ্যাঁ, ডুয়েল ফিলিং। যখন গ্রামে যাই তখন গ্রামের পরিবেশ, গ্রামবাসী লোকজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার সংস্পর্শে আছে এবং তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা শুনি, সময় সময় তাদের সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। আবার কিছুদিন থাকার পরে আবার মনটা আমার শহরে আসার জন্য জাগে যে শহরের পরিবেশ উন্নত, শহরে সকল রকমের সুবিধা সুযোগ পাওয়া যায়, চিকিৎসার সুযোগ পাওয়া যায়, লেখাপড়ার সহজ পাওয়া যায়, চলাফেরার সুযোগ সুবিধা পাওয়া যায়। এই জন্য তুলনামূলকভাবে গ্রামকে ভালোবাসলেও শহরের যে সুবিধাজনক সেটা আমাকে অধিকতর ভালো লাগে। তাহলে স্যার আমি যেটা বুঝলাম আপনার কথা থেকে যে গ্রাম ভালো লাগে কিন্তু জীবনের চলার প্রয়োজনে বাধ্য হয়ে শহরে থাকা লাগছে। জি স্যার। স্যার এখন কি আপনার গ্রামে যাওয়া হয় কখনো? মানে আমি গত বছর পর্যন্ত বছরে কমপক্ষে 2টি ঈদের পর যাই, আমি গ্রামবাসী আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করি। শারীরিক অসুস্থতার কারণে আমি গত 2 বছরের মধ্যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেটা ধর্মসভা। সেই সব ধর্মসভায় অংশগ্রহণের জন্য আমি গত বছর বাড়ি গিয়েছি, বাড়িতে গিয়েছিলেন। বর্তমানে স্যার, বর্তমানে বিশেষ করে এই শিক্ষকতার পেশায় যারা আছে স্যার, তারা কিভাবে আর কি ভালো শিক্ষক হতে পারবে স্যার? আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, তো ভালো শিক্ষক হওয়ার জন্য পয়সা লাগে না, খরচ লাগে না। শিক্ষক যদি তার পেশাকে ভালোভাবে গ্রহণ করে, সেটা বাস্তবে রূপায়িত করে, বাস্তবে যদি লাগায়, তবে সে একজন সার্থক শিক্ষক হতে পারে। সে একজন সার্থক শিক্ষক হবেনি। অর্থাৎ তিনি যেটাতে করছেন আর কি, যে বিষয়ে তিনি অধ্যাপনা করছেন,
যে সাবজেক্টে তিনি অধ্যাপনা করছেন সেই সাবজেক্টটাকে আপন করে বেছে নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে যাতে হৃদয়গ্রাহী হয় সেইভাবে উত্থাপন যদি করে তো একজন শিক্ষক নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে। সত্যি কথা বলতে স্যার, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো এই জন্যে, আমার বাসা নওগাঁ। আমি কিন্তু সেখানে প্রথম ইন্টারমিডিয়েট ওঠার পরে প্রথম যে পদার্থবিজ্ঞানের বইটা নেই হাতে, আপনার এই বইটাই নেই। আপনার বইয়ের কালার অবশ্য চেঞ্জ হয়নি, আমি দীর্ঘদিন দেখছি একই রকম আছে। এবং আমার এক প্রিয় শ্রদ্ধেয় স্যার ছিলেন জাহাঙ্গীর আলম স্যার, উনি এখন নওগাঁ হয়তো সরকারি ডিগ্রি কলেজে অনার্স এখন কিছু করে সেখানে আছে স্যার। স্যার আমাদেরকে বইটা খুব সুন্দর করে পড়াইতো। তখন থেকে আপনার এই বইটার প্রতি আমার একটা ভালোবাসা এবং একটা প্রেম জন্মে যায়। কিন্তু আমি জানতাম না স্যার আপনার বাসা রংপুরে। যাই হোক, কোনোভাবে আমি রংপুরে আসি। রংপুর থেকে পড়াশোনা করার পরে এখন আমি চাকরি করি রংপুর সিটি কলেজে, ফিজিক্সের প্রভাষক পদে আছি স্যার। আর আজকে আপনার সঙ্গে আমি কথা বলার বা আলাপ করার যে সুযোগ পেয়েছি স্যার, এটা আমি সৌভাগ্যবান মনে করি। এই যে করোনার মতন একটা কঠিন সময়ও স্যার আপনি কষ্ট করে আমাকে একটু সময় দিয়েছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যার। যদি জাস্ট ছোটো করে স্যার আমার জন্য কিছু বলতেন, আমি একদম কীভাবে ভালো শিক্ষক হতে পারবো স্যার, যেহেতু আমি একজন পদার্থবিজ্ঞানী। ভালো শিক্ষক হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা কিছুক্ষণ আগে বলেছি। আপনি একজন সতেজ, একজন বরিষ্ঠ একজন শিক্ষক, আপনার কথাবার্তার মধ্য দিয়ে আমি অনুভব করেছি যে আপনি যদি লেখাপড়া না করেও ক্লাসে যান তবে আপনি একজন সাকসেসফুল শিক্ষক হবেন। কাজেই আমি আশা করি আপনি আমার চাইতেও অনেক অনেক বড় রকমের শিক্ষক হন এবং বেঁচে থাকেন এবং সমাজের কাজে আসেন। ধন্যবাদ। সমাজের কাজে আসার আগে আমি একটা কথা বলবো যে আমরা অনেক কবির কবিতা পড়েছি যে পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এই জীবন মোর সকলই দাও, তার মতো সুখ কোথায় কাছে আপনার কথা ভুলে যাও। যে আপনাকে নিজেকে ভুলে যেতে হবে। আপনার লয়ে বিব্রত রয়েছে আসেনি কেউ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে পরের তরে যাবেন, পরে আপনি পরের জন্য হবেন, পর আপনার জন্য হবে, এটার জন্য যদি কোনো শঙ্কাবোধ করেন সেই শঙ্কাবোধ আপনি উপেক্ষা করে যাবেন এবং সৃষ্টিকর্তার কাছে বলবেন, শঙ্কা অনুভব করবেন না। সেই স্রষ্টার কাছে বলবেন যে ওহে যে ভেঙে দাও ভীতির শৃঙ্খল, ছেড়ে দাও লাজের বন্ধন। এবং এই লাজের বন্ধন ছিঁড়তে গিয়ে আমার দেহ মনকে তুমি প্রসারিত করো। এবং কবিগুরুর ভাষায় আমি বলবো যে অন্তর্মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, অন্তর্মম বিকশিত করো অন্তরতর হে। অনেক সুন্দর লাগলো স্যার আপনার স্যার কথাবার্তা থেকে জানলাম বা জানতে পারলাম। এবং আমি এই স্বল্প মেয়াদি সাক্ষাতে জানলাম যে আপনার যে বাচনভঙ্গি, আপনাদের জ্ঞানের প্রসারতা, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনি একজন সুশিক্ষক আছেন এবং এর চাইতেও আরও অধিকতর সাফল্য আপনি অর্জন করবেন এবং জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেন, এটাই কামনা করি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি আমাকে কষ্ট করে অনেক সময় দিয়েছেন, আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি স্যার। এবং আপনার যে কষ্টের যে ফসল, আমি বলবো একটি লেখকের কাছে একটা বই তার সন্তানের মতন। সে অত্যন্ত মেধা শ্রম, একজন সন্তানকে যেমন মানুষ কষ্ট করে বড় করে, ঠিক তেমনই একজন লেখক তার রাত দিন পরিশ্রমের মাধ্যমে তার বইগুলো লিখে তোলে। তা আশা করবো স্যার আপনার বইগুলো মাধ্যমে যে আমরা জ্ঞান অর্জন করি এবং আমরা যেন আপনার এই জ্ঞানগুলোকে স্যার আরও বিকশিত, আরও সুন্দরভাবে সমাজের ভালো কাজে আনতে পারি স্যার। আপনি ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আপনারা আমার যে কর্মজীবন, জীবন কাহিনী শুনলেন, সেখান থেকে আপনাদের সবাইকে আমি যাদের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি, সহযোগিতা উৎসাহ যারা যোগেছেন তাদের জন্য রইল রাশি রাশি ধন্যবাদ। আর আপনি আমাকে ডেকে আনছেন যে আপনি আমাকে একটা সুযোগ করে দিলেন যে আপনি আমার বক্তব্য পেশ করেন, আপনার জীবন কাহিনী ব্যক্ত করেন, তার জন্য আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।